গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের সাজঘর পর্ব 2। তোমার টাকা আমার লাগবে না বাবা। নাটকের লোক বিয়ে করার আগেই নাটকের সংলাপ শুরু করেছিস। জীবন নাটক না, এটা হারে হারে টের পাবি। জীবনে এক সময় অসহ্য বোধ হবে। অভিশাপ দিচ্ছ? সত্যি কথা বলছি, মাঝে মাঝে সত্যি কথা অভিশাপের মতো মনে হয়। লিনার বিয়ে হলো বরখালার বাড়িতে। সেই বিয়েতে ওয়াদুদুর রহমান সাহেব এলেন না। তবে লিনার ধারণা তার বাবার অভিশাপ লাগেনি। তারা সুখী, প্রচণ্ড সুখী। টাকা পয়সার কষ্ট তো আছেই। এই কষ্ট তেমন কোনো কষ্ট নয়, সহনীয় কষ্ট। অসহনীয় কষ্ট হচ্ছে ভালোবাসার অভাবের কষ্ট। সে কষ্ট লিনাদের হয়নি। লিনা এখনও তার স্বামীর প্রতি তীব্র ভালোবাসা বোধ করে। ভালোবাসা কখনো একপক্ষীয় হয় না। আসিফও নিশ্চয়ই তার প্রতি সমপরিমাণ ভালোবাসা লালন করে। কিন্তু সত্যি কি করে? লিনা উঠে পড়ল, আবার মাথায় কিছু পানি দিল। পাশের ঘরে ভিসিবি চলছে, যুগল সঙ্গীত। সুর বেশ সুন্দর, কথাগুলোর মানে কি কে জানে। ওমেরা পানসেরি। পানসেরি শব্দের মানে কি? হাসমত সাহেবকে কাল একবার জিজ্ঞেস করতে হবে। মনে থাকলে হয়, আজকাল কিছুই মনে থাকে না। বেনুর বাচ্চা জেগে উঠেছে, কাঁদছে ট্যাটা করে। বেনু তাকে নিয়ে বারান্দায় হাঁটছে আর বলছে, ও খুকি কান্দে না, ও খুকি কান্দে না। কি বিশ্রী নাম, খুকি। এরপর যদি ছেলে হয় নাম রাখবে খোকা। লিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাদের প্রথম মেয়ের নাম সে রেখেছিল লোপামুদ্রা, পরের মেয়েটির নাম ত্রপা। ওরা কোথায় গেল? মৃত্যুর পর শিশুরা কোথায় যায়? সে দেশে একা একা ওরা করে কি? বাবা মার জন্যে অপেক্ষা করে কি? একদিন লীনা যখন যাবে, ওরা কি সেই ছোট্টেই থাকবে না বড় হয়ে যাবে? যদি ছোট থাকে তাহলে কি চিনতে পারবে তাদের মাকে? মা মা বলে ছুটে আসবে তার দিকে? যদি ছুটে আসে তাহলে কাকে সে প্রথমে কোলে নিবে, লোপাকে না ত্রপাকে? লিনার বুক খুব জ্বালা করছে। সে দরজা খুলে বারান্দায় এলো। বেনু বলল, ঘুমান নাই আফা? না, দেখেন না কি বিরক্ত করে, ইচ্ছা করতেছে আসার দেই। ছি, এসব কি কথা? দেখে আমার কাছে দাও তো। বেনু তার মেয়েকে লিনার কাছে দিল। মেয়েটির কান্না থামল না। লিনা বলল, গরম লাগছে বোধ হয়, জামাটা খুলে দিব? দেন, মেয়ে তো খুব ঘামাচি হয়েছে। আমার ঘর থেকে পাউডার নিয়ে এসে তো বেনু। পাউডার লাগিয়ে দিই। গায়ে পাউডার দেওয়াতে হয়তো একটু আরাম হয়েছে। খুকি ঘুমিয়ে পড়েছে, হাত পা ছড়িয়ে ঘুম। মেয়েটা দেখতে সুন্দর হয়নি, বাবার মতো ঘটা ধরনের চেহারা। দাঁতগুলিও সম্ভবত উঁচু, তবু কি সুন্দরই না লাগছে। মানব শিশুর মতো সুন্দর এ পৃথিবীতে আর কিছুই বোধ হয় নেই। লিনার খুব ইচ্ছে করছে বলে, বেনু, তোমার মেয়ে আজ থাকুক আমার এখানে। তা সে বলতে পারল না। সহজ গলায় খুব সাধারণভাবে যা বলল তা হচ্ছে, নিয়ে যাও বেনু, ঘুমিয়ে পড়েছে। বেনু তার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল। লিনা ঠিক আগের ভঙ্গিতে কাঠের উপর বসে আছে। পানি খেতে পারলে ভালো হতো, বুক শুকিয়ে কাঠ, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। পাশের ঘরে এখনো ভিসিবি চলছে। এরা কি সত্যি সত্যি সারা রাত ছবি দেখবে নাকি? হাসমত আর বেনু দুজনেই খুব হাসছে। এরকম হাসাহাসির মধ্যে বাচ্চা ঘুমাবে কি করে? এই সহজ জিনিসটা বোঝে না কেন? লিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার লোপার কথা মনে পড়েছে। কেমন থপথপ করে হাঁটত, কিছুতেই হা করানো যেত না। যেন পৃথিবীর সবচেয়ে লোভনীয় খাবারটি তার মুখে। 1 বছর বয়সে কত কথা শিখে গেল। কিছু কিছু কথার আবার কোনো অর্থই নেই, যেমন ইরিমিরি কিরি। লীলা বলতো, এসব কোনো পৃথিবীর ভাষা মা। লোপা তাতে আরও মজা পেত।
হাত নেড়ে নেড়ে আরো অনেক উৎসাহ নিয়ে বলতো, ইরি মিরি কিরি। লিনার চোখ জ্বালা করছে। সে বিছানায় উঠে বসল। কি করা যায়? কি করলে এই মেয়েটার কথা ভুলে থাকা যায়? লোপা ত্রপা এদের কথা সে কিছুতেই মনে করতে চায় না, কিছুতেই না। পাশের ঘরে খুকি কাঁদছে। বেনোর বিরক্ত গলা শোনা যাচ্ছে। লিনা কি উঠে গিয়ে ওদের দরজায় ধাক্কা দিয়ে বলবে, বেনো, ওকে আমার কাছে দিয়ে যাও? নাকি চুপচাপ বিছানায় বসে থাকবে? একা একা বসে থাকতে আসিফের কখনো খারাপ লাগে না, আজ লাগছে। সোফাটায় কোনো ঝামেলা আছে কিনা কে জানে, কোনোভাবে বসেই আরাম পাওয়া যাচ্ছে না। সিগারেট খেতে ইচ্ছে করছে, খাওয়া যাচ্ছে না। সাইনবোর্ড ঝুলছে, ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। চোখের সামনে এরকম করা একটা সাইনবোর্ড নিয়ে সিগারেট ধরানো যায় না। তাছাড়া ঘরে ফিনাইলের গন্ধ, এই গন্ধ নাকে এলেই কেমন যেন নিজেকে অসুস্থ মনে হয়। আসিফ আসিফ ঘড়ি দেখল 12টা 10। যে অপারেশন 11টায় হবার কথা সেটা এখন হবে রাত 1টায়। অ্যানেস্থেসিস্ট পাওয়া যাচ্ছে না। তিনি নাকি কোনো বিয়ে বাড়িতে গেছেন, বলে গেছেন 12টার দিকে ফিরবেন। সেভাবেই ব্যবস্থা করা হয়েছে। আসিফের বড় মন রেহানা খুব ছটফট করছে। একবার 3তলায় যাচ্ছেন, আবার আসছেন 1তলায়। তবে ক্লিনিকটা বেশ ভালো, লিফট আছে, মাঝরাতেও লিফটম্যান আছে। রেহানা লিফটে উঠছেন না, সিঁড়ি ভেঙে ওঠানামা করছেন। রেহানার শরীর বিশাল, কিন্তু তাতেও তেমন অসুবিধা হচ্ছে না। শুধু মুখ টকটকে লাল হয়ে আছে এবং তিনি খুব ঘামছেন। আসিফ বলল, তুমি শান্ত হয়ে বসো তো আপা, এরকম করছো কেন? অ্যানেস্থেসিস্ট তো এখনো এলো না, অন্য কোনো ক্লিনিকে নিয়ে যাব? এসে বলবেন তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ। বসো আমার পাশে, তোমার নিজের হার্ট অ্যাটাক হয়ে যাবে। রেহানা বসলে তা ছটফটিয়ে আবার 3তলায় রওনা হলেন। তার প্রায় সঙ্গে সঙ্গেই অ্যানেস্থেসিস্ট চলে এসে বলল। এক ধরনের টেনশন আসিফের মধ্যেও ছিল, এখন আর তা নেই। আশ্চর্যের ব্যাপার, সোফায় বসতেই তার আরাম লাগতে শুরু করেছে, ঘুম ঘুমো পাচ্ছে। এভাবে এখানে বসে থাকলে ঘুম ধরে যেতে পারে। আসিফ বারান্দায় এসে দাঁড়ালো। সিগারেট ধরাবার ইচ্ছে করছে, ধরানো যাচ্ছে না। চারদিকে আত্মীয় স্বজন। ঢাকা শহরে যেখানে যে ছিল সবাই চলে এসেছে। ক্লিনিকের সামনে 6-7টা গাড়ি। আসিফদের 5 বোনেই 4জন থাকে ঢাকাতে। তারা সবাই এসেছে, তাদের আত্মীয় স্বজনরা এসেছে। হলুস্থুল ব্যাপার। এদের প্রায় কাউকেই সে ভালো মতো চেনে না। কয়েকবার হয়তোবা দেখা হয়েছে, কি কেমন ভালো এই জাতীয় কথাবার্তা হয়েছে, এর বেশি কিছু না। বোনদের স্বামীর বাড়ির লোকজনদের সে যেমন চেনে না, ওরাও চেনে না। তবু কয়েকজন চকচকে চেহারার মানুষ আসিফকে বলল, কি ভালো? আসিফ খুবই পরিচিত ভঙ্গিতে হেসেছে। কথাবার্তা পর এই পর্যন্ত। এটা খুব আশ্চর্যের একটা ব্যাপার। গার্লস হাই স্কুলের একজন দরিদ্র অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তার 5 মেয়েকেই খুব ভালো বিয়ে দিয়েছেন, অথচ মেয়েগুলি পড়াশোনায় বা দেখতে শুনতে এমন কিছু না। আসিফ তার বাবা মার 5 কন্যার পরের সন্তান। শুধুমাত্র এই কারণে যতটুকু আদর তার পাওয়া উচিত ছিল তার শতাংশও সে পায়নি। আসিফের বাবা সিরাজউদ্দিন সাহেব তার সর্বশেষ সন্তানকে কঠিন হাতে মানুষ হতে শুরু করলেন। তার এই ছেলে যে হীরের টুকরা ছেলে, এটা তিনি সবাইকে দেখিয়ে দিতে চান। অন্য বাচ্চারা যখন 1-2 শিখছে, তখন তার ছেলে শিখছে 3-এর ঘরের নাগতা। ক্লাস 2তে উঠেই সে রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতা গোড়াটা মুখস্থ বলে লোকজনদের চমকে দিতে শিখে গেল। সিরাজউদ্দিন সাহেব পুত্রের প্রতিভায় মুগ্ধ। বাড়িতে কেউ এলে আসিফকে তার প্রতিভার পরীক্ষা দিতে হয়। বীরপুরুষ কবিতা মুখস্থ বলবার পর সিরাজউদ্দিন সাহেব নিজেই বলেন, আচ্ছা বাবা, 3-18 কত বলো তো? আসিফ গম্ভীর গলায় বলে, 54। অধীরাজ চমকে উঠে বলেন, 18 ঘরের নামতা জানে নাকি? সিরাজউদ্দিন সাহেব উচ্চাঙ্গের হাসি এসে বলে, ইংরেজি জিজ্ঞেস করেন, বানান জিজ্ঞেস করেন। আচ্ছা বাবা,
জিরাফ বানানটা কি হবে বলো তো? আসিফ বানান বলে। অতিথি যত না চমৎকৃত হন, বাবা হন তার চেয়ে বেশি। গম্ভীর গলায় বলেন, সবাই হচ্ছে ট্রেনিং ট্রেনিং, যত্ন নিতে হয়, প্রপার গাইডেন্স দরকার। ক্লাস 8-এর প্রতিটা পরীক্ষায় আসিফ ফার্স্ট হলো। তারপর একদিন খুবই স্বাভাবিক গলায় বাবাকে এসে বলল, আমি আর পড়াশোনা করব না বাবা। সিরাজউদ্দিন সাহেব হতভম্ব হয়ে বললেন, সে কি? আসিফ সহজ স্বরে বলল, আমার ভালো লাগে না বাবা। সিরাজউদ্দিন সাহেব থেমে থেমে বললেন, আজ আর কাল এই দুদিন পড়তে হবে না, বিশ্রাম করা, মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রাম না বাবা, আমি আর পড়াশোনাই করব না। টান দিয়ে কান ছিঁড়ে ফেলবো হারামজাদা। কান ছিঁড়ে ফেললেও পড়ব না। সিরাজউদ্দিন সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন তার তৃতীয় মেয়ের বিয়ের আয়োজন চলছে। বাড়ি ভর্তি মেহমান, কিছু বলা বা শাসন করার মতো মানসিক অবস্থা তার নেই। তিনি অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। আসিফের মা চিররুগ্না মহিলা, সন্তানের কোনো ব্যাপারেই তার কোনো ভূমিকা নেই। তবু তিনি ক্ষীণস্বরে বললেন, তা তাও কয়েকটা দিন যাক, ছেলে মানুষ, বয়সটা দেখবা না? সিরাজউদ্দিন অবাক হয়ে লক্ষ্য করলেন, আসিফ পড়াশোনা ছেড়ে দিয়েছে, সকালবেলা বের হলো, সারাদিন কোথায় কোথায় ঘোরে। স্টার ড্রামাটিক ক্লাবে নাটকেও নাকি নাম নিয়েছে। রাত ৮টা-৯টা পর্যন্ত রিহার্সেল হয়। রিহার্সেল শেষ করে সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বাড়িতে ফেরে। সিরাজউদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে থাকেন আর হতভম্ব হয়ে ভাবে, এসব কি হচ্ছে? হচ্ছেটা কি? স্টার ড্রামাটিক ক্লাবের অ্যানুয়াল নাটক হলো জেলা স্কুলের মাঠে। বিরাট হইচই। সিরাজউদ্দিন সাহেব নাটক দেখতে গেলেন। ত্রিপুরা রাজপরিবার নিয়ে জমকালো নায়ক। ৩ রাজকুমারের গল্প। বড় রাজকুমার, মধ্যম রাজকুমার এবং ছোট রাজকুমার। বড় এবং ছোট রাজকুমারের অত্যাচারে মধ্যম রাজকুমার জর্জরিত। একদিন তার ২ চোখ নষ্ট করে দিয়ে ২ ভাই তাকে গভীর বনে ফেলে দিয়ে এলো। ক্লান্তশ্রান্ত মধ্যম রাজকুমার যেদিকে যেতে চায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। কোনো মতে উঠে দাঁড়ায়, আবার ধাক্কা খেয়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, কে কোথায় আছো? বন্ধু হও, শত্রু হও, কাছে এসো ভাই। দৃষ্টিহীন, ভাগ্যহীন, আত্মীয় বন্ধনহীন মধ্যম কুমার আজ পথের ধুলোয়। মধ্যম কুমারের অভিনয় দেখে সিরাজউদ্দিন সাহেব অভিভূত হয়ে পড়লেন। তার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে লাগলো, বুকের মধ্যে বহু করতে লাগলো। চারদিকে প্রচণ্ড হাততালি করছে। সেই শব্দ ছাপিয়ে তার কানে বাজছে মধ্যম কুমারের হাহাকার, কে কোথায় আছো? বন্ধু হও, শত্রু হও, কাছে এসো ভাই। দৃষ্টিহীন, ভাগ্যহীন, আত্মীয় বান্ধবহীন মধ্যম কুমার আজ পথের ধুলোয়। গলায় একটা রূপর মেডেল ঝুলিয়ে আসিফ বাড়ি ফিরল। সিরাজউদ্দিন সাহেব আগেই পৌঁছেছেন। একা একা অন্ধকার বারান্দায় জায়নামাজে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে গভীর চিন্তায় তিনি মগ্ন। আসিফ ঘরে ঢুকতেই তার আচ্ছন্ন ভাব দূর হল। শান্ত গলায় বললেন, আয় আমার সাথে। ছেলেকে তিনি বাসার পেছনের কুয়াতলায় নিয়ে গেলেন। সহজ গলায় বললেন, গলার মেডেলটা খুলে কুয়ার মধ্যে ফেল। তার কণ্ঠে এমন কিছু ছিল যে আসিফ কোনো কথা না বলে মেডেল ফেলে দিল পানিতে। কহিন কুয়া। মনে হলো দীর্ঘ সময় পর পানিতে ছপ করে শব্দ হলো। সিরাজউদ্দিন সাহেব বললেন, এখন বল, আর কোনোদিন অভিনয় করব না। বল, বল হারামজাদা। আসিফ কিছু বলল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সিরাজউদ্দিন সাহেব বললেন, বল, আর কোনোদিন অভিনয় করব না, নয়তো তোকে আজ খুন করে ফেলব। বল হারামজাদা, বল। আসিফ ক্ষীণ গলায় বলল, কেন বাবা? বল তুই, বল, নয়তো খুন করে ফেলব। সিরাজউদ্দিন সাহেবের চোখে মুখে উন্মাদ ভঙ্গি। তিনি ছেলের পরও ঝাঁপিয়ে পড়লেন। দুহাতে চুলের মুঠি ধরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, বল, আর অভিনয় করব না, বল। আসিফ যন্ত্রের মতো বলল, আর অভিনয় করব না। সিরাজউদ্দিন সাহেব ছেলের মাথা কুয়োর মুখের কাছে ধরলে, কিসিস করে বললে, বল, আবার বল, ৩ বার বল। আসিফ বলল, বহিন কুয়া সেই শব্দ ফেরত পাঠ।
ফেরত পাঠালো। গুহার তল থেকে গমগমে অথচ শীতল একটা স্বর ফিরে এলো। আমি অভিনয় করব না, অভিনয় করব না, করব না। আসিফ তার কথা রেখেছিল। বাবা জীবিত থাকাকালীন সময়ে সে অভিনয় করেনি। তার জীবনের দ্বিতীয় অভিনয় সে করে বাবার মৃত্যুর 1 বছর পর। গ্রাম্য কবিয়ালের একটা ভূমিকা, যে কথায় কথায় পদ বাঁধে। সেই পদ লোকজনদের বলে বলে শোনায় এবং গভীর আগ্রহে বলে, পদটা কেমন হয়েছে ভাইজান, একটু কম দেহি, বুকের মধ্যে গিয়া ধরে, ঠিক না? আহারে কি পদ বানাইছি। হলুদ পাখি, সোনার বরণ, কালা তাহার চোখ, ছোট্ট একটা পাখির ভিতর কত বড় দুঃখ। ও আমার সোনা পাখিরে, ও আমার ময়না পাখিরে। গ্রাম্য গীতিকারের অভিনয় করে সে ময়মনসিংহ শহরে একটা হইচই ফেলে দিল। অভিনয়ের শেষে স্টেজের পিছনে গ্লাসে করে চা খাচ্ছে। জেলা স্কুলের হেডমাস্টার সাহেব ব্যস্ত ভঙ্গিতে ঢুকে বললেন, আসিফ, একটু বাইরে আসো তো, ডিস্ট্রিক্ট জাজ ওয়াদুদুর রহমান সাহেব তোমার সঙ্গে কথা বলতে চান। চাটা শেষ করে আসি স্যার। চা পরে খাবে, আসো তো তুমি। আসিফ বাইরে এসে দেখে ওয়াদুদুর রহমান সাহেব হাতে চুরুট নিয়ে বিমর্ষ ভঙ্গিতে টানছেন। তার গা ঘেঁষে লম্বা রোগা মতন একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির মুখে দিহির শীতল শীতল জলের মতো ঠান্ডা একটা ভাব। মেয়েটি কিছু বলল না। ওয়াদুদুর রহমান সাহেব বললেন, ইয়াং ম্যান, তোমার অভিনয় দেখো, দেখে আমার মেয়ে খুব ইমপ্রেসড, ওয়েল ডান। আসিফ কি বলবে বুঝতে পারল না। ওয়াদুদুর রহমান সাহেব বললেন, আমার মেয়ের খুব ইচ্ছা তুমি একদিন আমাদের বাসায় এসে লাঞ্চ বা ডিনার করো। আমি নিজেও খুব খুশি হব। জি আচ্ছা, আমি যাব। ভেরি গুড ইয়াং ম্যান, পরে একদিন দেখা হবে, কেমন? আসিফ জবাব দেবার আগেই লীনা বলল, আপনি আজই চলুন না, আমাদের সঙ্গে গাড়ি আছে, আপনাকে বাসায় পৌঁছে দিবে, প্লিজ। ওয়াদুদুর রহমান সাহেব শীতল গলায় বললেন, বেচারা অভিনয় করে ক্লান্ত হয়ে আছে, আজ থাক, কোনো একটা ছুটির দিনে বরং। না বাবা, আজ ভালো লাগাটা থাকতে থাকতে ওকে বাসায় নিয়ে যেতে ইচ্ছে করছে। আপনার কি খুব বেশি অসুবিধা হবে? প্লিজ আসুন না, প্লিজ। আসিফ গেল। ওয়াদুদুর রহমান সাহেবের পরিবারের অন্য সবার সঙ্গে এক টেবিলে বসে ভাত খেল। ওয়াদুদুর রহমান সাহেবের স্ত্রী খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলেন। বাবা কি করেন, ভাই বোন কজন, বোনদের কোথায় বিয়ে হয়েছে, সে কি পড়ছে, ম্যাট্রিক রেজাল্ট কি, আয়েতে কি রেজাল্ট। লীনা একটা সময় বিরক্ত হয়ে বলল, চুপ করো তো মা, কি শুধু উকিলের মতো প্রশ্ন করছো, ওকে ভাত খেতে দাও। মা চুপ করলেন না। প্রশ্ন করা ছাড়াও তার পরিবারের সমস্ত তথ্য নিয়ে দিলেন। তার 3 ছেলে, 3 মেয়ে, 1 ছেলে। ছেলে আন্ডার গ্র্যাজুয়েট, পড়ছে নিউ জার্সি স্টেট কলেজে। বড় মেয়ের বিয়ে হয়েছে, জামাই ডাক্তার, সম্প্রতি FRCS করেছে, এখন আছে পিজিতে। লীনা দ্বিতীয় মেয়ে। ম্যাট্রিকে 4টা লেটার এবং স্টার মার্ক নিয়ে ছেলে মেয়ে সবার মধ্যে 5th হয়েছে। আয়াতে খুব ভালো করতে পারেনি। সায়েন্স থেকে আর্টসে আসায় একটু অসুবিধা হয়েছে, তবু ফার্স্ট ডিভিশন ছিল। এখন পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, হলে থাকে। গরমের ছুটি কাটাতে এসেছে। ছোট মেয়েকে শান্তিনিকেতনে দিয়েছিলেন, কলা ভবনের ছাত্রী। তবে ওর সেখানে থাকতে ভালো লাগছে না। গরমের সময় খুব গরম পড়ে, মেয়ের আবার গরম সহ্য হয় না। ফেরার পথে লীনা তাকে গাড়িতে তুলে দিতে এলো। নরম গলায় বলল, মা নিজেদের কথা বলতে খুব পছন্দ করেন, আপনি আবার কিছু মনে করলেন না তো? আসিফ বলল, না, কিছু মনে করিনি। আমি আপনার জন্য একটা উপহার এনেছি, সবার সামনে
দিতে লজ্জা লাগলো। আপনি যদি এটা নেন, আমি খুব খুশি হব। আপনার অভিনয় আমার কি যে ভালো লেগেছে। অনেকদিন ধরেই আমার মনটা অন্ধকার স্যাঁতস্যাঁতে হয়েছিল। হঠাৎ সেখানে এক ঝলক আলো পড়ল। খুব কাব্য করে কথা বলে ফেলেছি। কিছু মনে করবেন না। এই নিন। শাড়ির আঁচলের ভাঁজ থেকে লীনা কালো রঙের কি যেন বের করল। আসিফ বলল, এটা কি? নটরাজের একটা মূর্তি। আমার ছোট বোন শান্তিনিকেতন থেকে আমার জন্য এনেছিল। আমার খুব প্রিয়। আপনি নিন। আপনার টেবিলে সাজিয়ে রাখবেন। প্লিজ, প্লিজ। তখন আসিফের বয়স ছিল অল্প। হৃদয় আবেগে পরিপূর্ণ। রাতটাও ছিল অন্যরকম। চৈত্র মাসের রহস্যময় রাত। চারদিকে উথাল পাথাল চাঁদের আলো। পাশে নটরাজের মূর্তি হাতে দেবীর মতো এক তরুণী। তরুণীর কণ্ঠস্বর বড় স্নিগ্ধ। আসিফের চোখে জল এসে গেল। সেই জল গোপন করার কোনো চেষ্টা সে করল না। কেন যেন তার মনে হলো এই নারীর কাছে তার গোপন করার কিছু নেই। এই নারী সর্বজ্ঞ ঈশ্বর। নটরাজের মূর্তি আসিফ নিজের কাছে রাখেনি। রূপার মেডেলের মতো মূর্তিটি সে কুয়ায় ফেলে দিয়েছিল। কেন সে এটা করল? পৃথিবীর মতো, চৈত্র মাসের চাঁদের মতো, গহীন অরণ্যের মতো মানুষও রহস্যময়। ঘুমোচ্ছিস নাকি রে আসিফ? আসিফ চমকে উঠল। সে প্রায় ঘুমিয়ে পড়েছিল। তার বেশ লজ্জা লাগছে। ভাগ্নির এত বড় একটা অপারেশন হচ্ছে, আর সে কিনা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। রেহেনা বললেন, অপারেশন হয়ে গেছে, পুতুল ভালো আছে, জ্ঞান ফিরেছে। কথা টথা বলল। বাহ, চমৎকার তো। তুমি এখন রেস্ট নাও আপা, খুব দখল গেছে। রেহেনা রেহেনা ক্লান্ত ভঙ্গিতে আসিফের পাশে বসল। ক্লিনিকের এই ঘরটা এখন প্রায় ফাঁকা। আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই চলে গেছে। আসিফের মেজবোন এখনো আছে। সে দাঁড়িয়ে আছে ইনসেনটিভ কেয়ার ঘরটার পাশে। তারও চলে যাবার কথা। গাড়ি গিয়েছে একজনকে নামিয়ে দিতে। গাড়ি এলে সেও চলে যাবে। এখানে থাকার আর কোনো মানে হয় না। রেহনা বলল, আসিফ তুই কি করবি? থাকবি না চলে যাবি? আমার অসুবিধা নেই, থাকতে পারি। তোর খিদে লেগেছে বোধ হয়, রাতে তো খাসনি। না, খিদে লাগেনি। তোর বউ কেমন আছে? ভালোই। অনেকদিন দেখি না, তোরা আসিস না কেন? ব্যস্ত থাকি। নাটক নিয়ে ব্যস্ত? হুম। কে যেন বলছিল বউকেও নামিয়েছিস। এইসব কি কাণ্ড বলতো? নিজে যা করছিস তাই যথেষ্ট। তারপর যদি... আসিফ কিছু বলল না, হাই তুলল। রেহানা বললেন, নাটক ফাটক করে তোর লাভটা কি হয়েছে শুনি? এমন তো না যে 10টা লোক তোকে চিনে। তোর তো কিছুই হয়নি। তা ঠিক। এই জীবনে কোথাও স্থির হতে পারলি না। আজকে এই চাকরি, কালকে ওই চাকরি। তোর বয়স হচ্ছে না? হচ্ছে। বয়স হলে মানুষের একটা সিকিউরিটির দরকার হয়। একটা বাড়ি, কিছু টাকা পয়সা। তোর আছে কি? এসব বাদ দাও। বাদ দাও বললেই দেওয়া যায়? এই যে পুতুলের অপারেশন হলো, 12-13 হাজার টাকা খরচ হয়েছে। টাকা ছিল বলে খরচ করতে পেরেছি। যদি না থাকতো, তোর এরকম কিছু হলে তুই কি করবি? কি আর করব? হাসপাতালে যাব, বিনা পয়সায় চিকিৎসার চেষ্টা করব। তুই এত ভাবিস, তোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। এটা ঠিক না। প্রায় আমাদের বন্ধের মধ্যে আলোচনা হয়। খুবই কষ্ট লাগে। কষ্ট লাগার কি আছে? কষ্ট লাগার কিছু নেই। কি বলছিস তুই? একটা বাড়িতে থাকিস, সেই বাড়ির রান্নাঘর অন্য একজনের সাথে শেয়ার করতে হয়। এটা কেমন কথা? সবার তো সবকিছু হয় না। চেষ্টা করলে ঠিকই হয়। চেষ্টা না করলে কিভাবে? কোনো রকম চেষ্টা নাই, বড় হবার ইচ্ছে নাই, নাটক, নাটক, নাটক। এসব বাদ দাও তো আপা। দেখি চা পাওয়া যায় কিনা, মাথা ভার লাগছে। চা খেলে ভালো লাগবে। রাত দুপুরে চা পাবি কোথায়?
চুপ করে বস, তোর সঙ্গে দেখাই হয় না, সুযোগ পাওয়া গেল। আসিফ সিগারেট ধরালো। তার সত্যি সত্যি ঘুম পাচ্ছে। সিগারেটের ধোঁয়া দিয়েও ঘুম তাড়ানো যাচ্ছে না। রাত জাগার জন্যে বোধহয় প্রচণ্ড খিদেও আছে। খালি পেটে সিগারেট, নাভিটা পাক দিচ্ছে। মনে হচ্ছে বমি হয়ে যাবে। আসিফ, বলো আপা, তুমি আমাকে একটা সত্যি কথা বলতো। বেশিরভাগ সময় আমি সত্যি কথা বলি। তোর কি এখন চাকরি নেই? এই কথা বলছো কেন? তুই তোর দুলাভাইকে বলেছিস তোর জন্য একটা কিছু দেখে দিতে? এই থেকে অনুমান করেছি তোর কি চাকরি নেই। না, নেই। কতদিন ধরে নেই? মাস 2। তোর বউ জানে? জানবে না কেন? জানে। তবু তুই নাটক করবি? এর পরেও তো শিক্ষা হয় না। তুই কি মানুষ না জানোয়ার? রেহেনা উঠে চলে গেলেন। আসিফ একা একা বসে রইল। বেশিক্ষণ একা বসে থাকা গেল না। রেহেনা এসে আবার ঢুকলেন। তিনি খুব কঠিন কিছু কথা বলতে এসেছিলেন, পারলেন না। আসিফের বসে থাকার ভঙ্গিটা দেখে তার খুব মায়া লাগল। লীনা যে স্কুলে পড়ায় তার নাম লিটল ফ্লাওয়ার্স, ইংরেজি স্কুল। খাজনার চেয়ে বাজনা বেশি, নানান কায়দা কানুন। সপ্তাহে সপ্তাহে পরীক্ষা, মাসে একবার আউটিং। আজ সেই আউটিংয়ের দিন। লীনাকে ক্লাস 1-এর ছেলে মেয়েদের নিয়ে যেতে হবে সাভার স্মৃতিসৌধে। একটা মাইক্রোবাস জোগাড় করা হয়েছে। লীনার সঙ্গে যাচ্ছে অতসিদি, গেম টিচার। মাইক্রোবাসে উঠবার ঠিক আগ মুহূর্তে লীনা অতসীকে বলল, আমার না শরীরটা খুব খারাপ লাগছে অতসীদি। অতসী বলল, যেতে চাও না? না, শরীরটা খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে ফেইন্ট হয়ে যাব। অতসী বলল, তুমি কি কনসিভ করছো নাকি? লীনা জবাব দিল না। এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। অথচ বিবাহিত মেয়েরা কত স্বাভাবিকভাবেই না এসব নিয়ে আলোচনা করে। লীনার মাঝে মাঝে মনে হয় তার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা আছে। তুমি না গেলে বড় আপা খুব রাগ করবেন। শরীরটা খুবই খারাপ লাগছে অতসীদি। তোমাকে দেখেই বুঝতে পারছি। দাঁড়াও, আপার সঙ্গে কথা বলে আসি। লীনা ছালায় ছায়ায় দাঁড়িয়ে রইল। বাচ্চাগুলি মাইক্রোবাসে উঠে বসে আছে, কোনো সারা শব্দ করছে না, যেন একদল রোবট। ট্রেনিং দিয়ে দিয়ে এদের রোবট বানিয়ে ফেলা হয়েছে। হুকুম ছাড়া এরা মুখ খুলবে না। এর কোনো মানে হয়? শিশুরা থাকবে শিশুদের মতো, হইচই করবে, মারামারি করবে, কাঁদবে, হাসবে। লীনা ছায়ে দাঁড়িয়ে রইল। বাচ্চাগুলি মাইক্রোবাসের মধ্যে এখনো বসে আছে। অতসী ফিরে এসে বলল, ব্যাপারটা সুবিধার না লীনা, বড় আপা খুব রেগে গেছে। তুমি যাও, শুনে আসো। প্রিন্সিপাল জোবেদা আমিন সত্যি সত্যি রেগেছেন। লীনাকে ঢুকতে দেখে শুকনো গলায় বললেন, বসো। বলেই টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। হ্যালো, প্রিন্সিপাল জোবেদা আমিন বলছি। এসব কেজি স্কুলের প্রধানরা বিচিত্র কারণে প্রিন্সিপাল পদবি নেয়। কেজি স্কুলগুলোতে কোনো হেড মিস্ট্রেস নেই, সব প্রিন্সিপাল। এরা কথাবার্তায় 70% ইংরেজি বলেন, অদ্ভুত ধরনের ইংরেজি। লীনা, জি আপা। আপনি এসব কি শুরু করছেন বলুন তো? তেমন কিছু তো শুরু করিনি আপা, শরীরটা ভালো না, এটাই বলেছি। একটা অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণ হবার পর আপনারা বলবেন শরীর খারাপ, তাহলে কি করে হবে বলুন? আর এই শরীর খারাপ ব্যাপারটাও তো নতুন না। 2 দিন পর পর শুনছি শরীর খারাপ। এভাবে তো আপনি মাস্টারি করতে পারবেন না। আপনি বরং অন্য কোনো প্রফেশন খুঁজে বের করুন, যেখানে তেমন কোনো কাজকর্ম নেই। লীনা উঠে দাঁড়ালো। যাচ্ছেন কোথায়? বাসায় চলে যাব, শরীরটা ভালো লাগছে না। জবেদা আমিন কঠিন চোখে তাকিয়ে আছে। লীনার খুব ইচ্ছে করছে বলে, আপনি কি আপা কখনো লক্ষ্য করেছেন আপনার গোঁফ আছে? গায়ের রং কালো বলে তেমন বোঝা যাচ্ছে না।
ফর্সা হলে রোজ শেভ করতে হতো। কথাটা বলা হলো না। লীনা বাসায় চলে এলো। বাসায় এসেই শরীর খারাপ ভাবটা কেন জানি কেটে গেল। সে বেনুর সঙ্গে খানিকক্ষণ গল্প করল। খুকিকে গামলার পানি নিয়ে গোসল করিয়ে দিল। দুপুরে দরজা জানালা বন্ধ করে খানিকক্ষণ ঘুমোলো। ঘুম ভাঙার পর মনে হলো আসিফ থাকলে বেশ হতো। দুজন মিলে বিকেলে কোথাও বেড়াতে যাওয়া যেত। মিরপুর বোটানিক্যাল গার্ডেন কিংবা বলধা গার্ডেন। আসিফকে আজকাল কাছেই পাওয়া যায় না। বেচারা চাকরির জন্য ব্যস্ত হয়ে সারাদিন করে। কোথায় কোথায় ঘুরে কার কার কাছে যায় কে জানে। আজ অবশ্য আসিফ চাকরির সন্ধানে ঘুরছিল না। সে চুপচাপ টেলিভিশন রিহার্সেল রুমে বসেছিল। শেষ পর্যন্ত ঋণ প্রার্থী লোকটার ক্ষুদ্র ভূমিকা নিতে সে রাজি হয়েছে। কৌতূহল থেকেই রাজি হয়েছে। দেখাই যাক না টিভি অভিনয় ব্যাপারটা কি। টেলিভিশন এখন অতি শক্তিশালী একটা মাধ্যম। একে উপেক্ষা করার প্রশ্নই আসে না। অভিনেতা অভিনেত্রীরা সবাই এসে গেছেন। আসিফ এদের কাউকে চিনতে পারছে না। তার ঘরে টিভি নেই। টিভি তারকারা তার কাছে অপরিচিত। প্রযোজক এলেন ৫টার দিকে। মধ্যবয়স্ক একজন ভদ্রলোক, হাসিখুশি ধরনের মানুষ। ঘরে ঢুকেই কি একটা রসিকতা করলেন। কেউ হাসল না। আসিফ কি করবে বুঝতে পারল না। এ ভদ্রলোক এখন মনে হচ্ছে তাকে চিনতে পারছেন না। একবার চোখে চোখ করল, তিনি চোখ সরিয়ে নিলেন। সবাইকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে। আসিফ কোনো স্ক্রিপ্ট পেল না। ছোট রোলের আর্টিস্টদের হয়তো স্ক্রিপ্ট দেওয়া হয় না, কিন্তু সংলাপগুলি তো জানতে হবে। আসিফ উঠে দাঁড়ালো। বেশ খানিকটা দ্বিধা নিয়ে এগিয়ে গেল প্রযোজকের দিকে। প্রযোজক তাকে এবার মনে হলো চিনতে পারলেন। হাসি মুখে বললেন, ভেরি সরি ভাই, একটা সমস্যা হয়েছে। আসিফ বলল, কি সমস্যা? লাস্ট মোমেন্টের নাটকে কিছু কাটছাট করা হয়েছে। 7 মিনিটের বেশি হয়ে যাচ্ছিল, কাজেই বাধ্য হয়ে। আপনি ভাই প্লিজ কিছু মনে করবেন না। নেক্সট নাটকে দেখব আপনাকে একটা রোল দেওয়া যায় কিনা। আসিফের কান ঝাঝা করছে। সবাই তাকিয়ে আছে তার দিকে। সবার চোখে মুখে সহানুভূতির ছায়া। আসিফ বলল, আমি তাহলে যাই। প্রযোজক বললেন, বসুন না, চা খেয়ে যান, একটা রিডিং হবার পরেই চা আসবে। আসিফ নিজের জায়গায় এসে বসল। এরকম একটা পরিস্থিতিতে চট করে চলে যাওয়া যেমন মুশকিল, আবার বসে থাকাও মুশকিল। রিহার্সেল শুরু হয়েছে। রিহার্সেলের ধরনটা অদ্ভুত। সবাই নিজের নিজের জায়গায় বসে রিডিং পড়ে যাচ্ছে। এক একজন পড়া শেষ হয়ে যাওয়া মাত্র সে পাশের জনের সঙ্গে গল্প করছে। মনে হচ্ছে পুরো নাটকটার ব্যাপারে কোনো আগ্রহ নেই। নিজের অংশটা হয়ে গেলেই যেন দায়িত্ব শেষ। একজন অভিনেতা পড়ার মাঝখানে উঠে দাঁড়িয়ে বললেন, আমি তো ভাই থাকতে পারছি না, জরুরি অ্যাপয়েন্টমেন্ট। প্রযোজক তাকে রাখতে চেষ্টা করছে, তিনি রাজি হচ্ছেন না। আসিফ মনে মনে ভাবল, অতটা অনাগ্রহ নিয়ে এরা নাটক কেন করে? তার মনটাই খারাপ হয়ে গেল। বজলু ভাই রাগী গলায় বললেন, এসব তুমি কি বলছো? লীনা আসবে না মানে? এর মানেটা কি? আসিফ বলল, লীনার শরীরটা ভালো না, কদিন ধরেই শরীর খারাপ যাচ্ছে। কালই তো দেখলাম ভালো। বাইরে থেকে দেখে ভালো মনে হয়েছে, আসলে ভালো না। সবাই যদি এরকম অসুখ বিসুখ বাঁধিয়ে বসে থাকে তাহলে নাটক চলবে কিভাবে? নাটক ফাটক বন্ধ করে চলো, বাসায় চলে যাই। প্রক্সি দিয়ে কোনো মতে চালিয়ে নিন। প্রক্সি দিয়ে কি এসব হয়? প্রত্যেকের তার নিজের রোল আছে। প্রক্সিটা দেবে কে? মুভমেন্ট সিনক্রোনাইজ করতে হবে না? বজলু ভাই, আপনার সঙ্গে একটু আড়ালে কথা বলা দরকার। আসুন বাইরে যাই। আমার সঙ্গে আবার আড়ালে কথা কি? ফিসফিসানি গুজগুজানির মধ্যে আমি নেই। চলো, কোথায় যাবে? দুজন রাস্তায় চলে এলো। বজলু সিগারেট ধরালেন। তার প্রেশার আছে। অল্পতেই প্রেশার বেড়ে যায়। সামান্যতম টেনশন সহ্য করতে পারেন না। এখন তার টেনশন খুব বেড়েছে। আসিফ কি বলবে কে জানে। একটা সমস্যা হয়েছে বজলু ভাই। কি সমস্যা? লীনা অভিনয় করতে পারবে বলে মনে হয় না।
কি বলছো এসব তুমি? ওর শরীরটা খারাপ। শরীর খারাপ, শরীর ঠিক হবে। চিরজীবন কারো শরীর খারাপ থাকে? আজ রাতটা রেস্ট নিক, দরকার হলে আগামীকালও রেস্ট নিক। আজ রিহার্সালের পরে আমি তোমার সঙ্গে গিয়ে ওকে দেখে আসব। ওর বাচ্চা হবে বদলু ভাই। আপনি তোর অবস্থাটা জানেন। এর আগে 2টো বাচ্চা মারা গেছে। জন্মের কিছুদিনের মধ্যেই বাচ্চাগুলি মরে যায়। ডাক্তার বলেছে পুরো রেস্টে থাকতে। তুমি তো ভয়াবহ খবর দিলে আসিফ। আমার তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। সব পিছিয়ে দিতে হবে। এ তো মাথায় বাড়ি। সব পেছনের দরকার নেই। অন্য কাউকে রোলটা দিই। এটা তো খুব কমপ্লিকেটেড রোল নয়। যে কেউ পারবে। এটা কি সাপ লুডু খেলা? যে কেউ পারবে? ফালতু কথা আমার সঙ্গে বলবে না তো। যে কেউ পারবে। যে কেউ পারলে তো কাজই হইতো। ওই যে যে মেয়েটা এসেছিল পুষ্প, ও পারবে। ওকে। মাথাটা কি তোমার খারাপ হয়ে গেল নাকি? অভিনয়ের জানে না যে মেয়ে, গলা দিয়ে স্বরও বের হয় না। আমি ওকে শিখিয়ে পড়িয়ে ঠিকঠাক করে দিতে পারবো। আমার কাছে থেকে একটা জিনিস শিখে রাখো। ছবি আঁকা, গান গাওয়া আর অভিনয়, এই 3 জিনিস শেখানো যায় না, ভেতরে থাকতে হয়। ওই মেয়ের মধ্যে অভিনয় আছে। খুব সহজে মেয়েটা ইনভলভ হতে পারে। অভিনয় দেখতে দেখতে মেয়েটা কাঁদছিল। অভিনয় দেখেই যে কেঁদে ফেলে, সে আবার অভিনয় করবে কি? কে অভিনয় করতে পারবে, কে পারবে না, এটা আমি বুঝি বজরু ভাই। লীনাকে আমি অভিনয়ে এসেছিলাম। লীনা কিন্তু আগে কোনোদিন করেনি। মেয়েটা রাজি হবে কিনা কে জানে। যেতে বলছো? হ্যাঁ, বলছি। এখনই চলো যাই, মীনাকে সাথে নিয়ে যাই। ওই প্রথম দিন মেয়েটাকে এনেছিল। তুমি বরং 3rd সিন শুরু করে দাও। বজরু আর একটা সিগারেট ধরালে। তার টেনশন যেমন দ্রুত আসে তেমনি দ্রুতই চলে যায়। এখন টেনশন একেবারেই নেই। আসিফ, শো কি সময় মতো করা যাবে? অবশ্যই যাবে। টেনশন ফিল করছি। টেনশনের কিছু নেই। জাতীয় উৎসব, বড় বড় দল আসবে। কলকাতা থেকেও নাকি 2টা টিম আসছে। আসুক না। তোমাকে সত্যি কথা বলি আসিফ, নাটকটা আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না। কোনো কনফ্লিক্ট নেই, রিলিফ নেই, ক্লাইম্যাক্স নেই। জিনিস কিন্তু ভালো। ভালোর তুমি কি দেখলে? প্রথম থেকে শেষ পর্যন্ত স্বপ্ন স্বপ্ন ব্যাপার আছে। কঠিন কিছু কথা খুব নরম করে বলা। নরম করে বললে এই দেশে কিছু হয় না। শক্ত করে বলতে হয়। পাছায় লাথি দিতে হয়। সবাই তো পাছায় লাথি দেওয়া নাটক নিয়ে যাবে। আমরা না হয় একটা নরম নাটক নিয়ে যাই। নরম হলেও এটা খুব নামকরা নাটক বজলু ভাই। কবি এমিলি জোহানের কাব্য নাটক। বাংলায় ভাবানুবাদ করা। সত্যি করে বলুন তো, আপনার ভালো লাগে না? আর আমার ভালো লাগা। তোমাকে আরেকটা সত্যি কথা বলে আসি, আজ পর্যন্ত কাউকে বলিনি। তোমাকে বলছি, নাটক ভালো না মন্দ এটা আমি বুঝি না। আমি শুধু বুঝি অভিনয় ঠিক মতো হচ্ছে কিনা। আপনি সবই বোঝেন। শুধু বোঝেন বললে কম বলা হবে, খুব ভালোই বোঝেন। দেখুন বজলু ভাই, আমি মানুষটা খুব অহংকারী। আমি ভালো অভিনয় করি, নিজে সেটা জানি। অভিনয়ের ব্যাপারে আমি কারো উপদেশ শুনি না, কিন্তু আপনার কথা আমি শুনি। বজলু ভাই, দেরি হয়ে যাচ্ছে, আপনি চলে যান। রিহার্সেল শুরু হতে খানিকটা দেরি হলো। প্রণববাবুর বড় মেয়ে বৃত্তি পেয়েছে। সেই উপলক্ষে তিনি প্রচুর খাবার দাবার এনেছেন। হই হই করে খাওয়া দাওয়া হচ্ছে। গ্রুপের মেয়েরা কেউ নেই। সবাই বজরু সাহেবের সঙ্গে পুষ্প মেয়েটির কাছে আছে। এই সুযোগে জলিল সাহেব আদিরসের 2টো গল্প বলে ফেললেন। 2টোর মধ্যে একটা হিট করল। কারো হাসি আর থামতেই যাচ্ছে না। এই দলটিকে দেখলে কে বলবে এদের জীবনে কোনো দুঃখ কষ্ট আছে? এদের দেখে মনে হচ্ছে গভীর আনন্দে এদের হৃদয় পরিপূর্ণ। রিহার্সেলের ঘরে এরা যখন ঢোকে, জীবনের সমস্ত হতাশা ও বঞ্চনা পিছনে ফেলে ঢোকে। নাটক তাদের দ্বিতীয় জীবন।
এই জীবনটাকেই তারা আঁকড়ে ধরে। দ্বিতীয় জীবনেই এক এক সময় প্রধান হয়ে দাঁড়ায়। তৃতীয় দৃশ্য শুরু হলো। এটিও রাতের দৃশ্য। লেখক শোবার ঘরে বিছানায় বসে আছেন। পাশেই তার স্ত্রী কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে। লেখক লিখে যাচ্ছেন। হঠাৎ একটা শব্দ হলো। লেখক চমকে তাকালে। ঘরের মধ্যে কে যেন দাঁড়িয়ে। যে দাঁড়িয়ে তার চেহারা ভালো না। সে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের দৃষ্টি নিষ্প্রভ। তার নাম সলিমুদ্দিন। সলিমুদ্দিনের ভূমিকায় অভিনয় করছেন প্রণববাবু। লেখক অবাক হয়ে সলিমুদ্দিনকে দেখছেন, চিনতে পারছেন না। এই গভীর রাতে শোবার ঘরে লোকটা কোত্থেকে এলো বুঝতে পারছে না। তিনি খানিকটা ভীত। লেখক, কে কে কে? সলিমুদ্দিন, আস্তে চেঁচাবেন না, আপনার স্ত্রী জেগে উঠতে পারে। লেখক, কে? আপনি কে? সলিমুদ্দিন, চিনতে পারছেন না? কি অদ্ভুত কথা! নিজের সৃষ্টি করা চরিত্র নিজেই চিনতে পারছেন না। ভালো করে তাকিয়ে দেখুন। জীবন যুদ্ধে পরাজিত, ক্লান্ত শ্লান্ত একজন মানুষ। আজ সারাদিন যার খাওয়া হয়নি, যার প্রেমিকা অন্য এক পুরুষের হাত ধরে। লেখক, ও আচ্ছা, আপনি সলিমুদ্দিন? সলিমুদ্দিন, হ্যাঁ, সলিমুদ্দিন। আপনি আমার জন্য একটা ভালো নাম খুঁজে পাননি। নাম দিয়েছেন সলিমুদ্দিন। সুন্দর, শোভন, আনন্দদায়ক কিছুই আমার জন্য আপনি রাখেননি। একটা ভালো নাম কি আমার হতে পারত না? লেখক, না, পারত না। আপনার জন্ম হয়েছে কৃষক পরিবারে। আপনার বাবা একজন বর্গাদার। সে তার পুত্রদের নাম এরকমই রাখবে। একজন কৃষক তার পুত্রের নাম নিশ্চয়ই আবরার চৌধুরী রাখবে না? সলিমুদ্দিন, আপনি ইচ্ছা করলে সবই সম্ভব। কলম আপনার হাতে। আপনি ইচ্ছা করলে কোর্টে এফিডেভিট করে আমি আমার নাম পাল্টিয়ে আবরার চৌধুরী করতে পারি। আপনি ইচ্ছা করলে বিদেশি কোনো কোম্পানিতে আমার চমৎকার চাকরি হতে পারত। সলিমুদ্দিন নামটা যদি আপনার এতই প্রিয় হয়, বেশ তো, আপনার ড্রাইভারের নাম ওই নামে দিয়ে দিন। লেখক, তা সম্ভব নয়। সলিমুদ্দিন, কেন সম্ভব নয়? একের পর এক আপনার কারণে আমি জীবন যুদ্ধে পরাজিত হচ্ছি। কেন আপনি এরকম করছেন? লেখক, এরকম করছি কারণ আমি তোমার মাধ্যমে সমাজকে তুলে আনছি। তুমি আলাদা কেউ নও। তুমি এই সমাজের একজন প্রতিনিধি। তোমাকে দেখে পাঠক চমকে উঠবে, ঘা হবে। সলিমুদ্দিন, আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? নিজের লেখা পড়ে দেখুন। বয়সে আমি আপনার চেয়ে বড়। এই জীবনে তো আপনি আমারে কিছুই দেননি। সামান্য সম্মানটুকু অন্তত দিন। লেখক, আমার ভুল হয়েছে, ক্ষমা করবে। এখন থেকে আপনি করে বলবো। সলিমুদ্দিন, ধন্যবাদ। আপনাকে যতটা হৃদয়হীন মনে করেছিলাম তত হৃদয়হীন আপনি নন। এটাই যখন করলেন তখন আর একটু করুন। আমার প্রেমিকাকে আপনি ফিরিয়ে দিন। অর্থবিত্ত কিছুই চাই না। আমি পথে পথে না খেয়ে ঘুরতে রাজি আছি। আপনি শুধু আমার প্রেমিকাকে ফেরত দিন। লেখক, তা হয় না। অবশ্যই হয়। আপনি নিজে তো আপনার স্ত্রীকে পাশে নিয়ে আরাম করে বসে আছে। আমি কেন বুঝবো না? সমাজ দোষ করতে পারে, রাষ্ট্র দোষ করতে পারে। আমি তো কোনো দোষ করিনি। আমি কেন শাস্তি পাব? লেখক, এই পচা সমাজে নির্দোষ যারা, তারাই শাস্তি পায়। সলিমুদ্দিন, সমাজ করুক, আপনি কেন করবেন? আপনি মানবপ্রেমিক একজন লেখক। আপনি আমার প্রতি করুণা করুন। আপনি শেষের ২০টা পাতা ছিঁড়ে ফেলুন, আবার নতুন করে লিখুন। এর মধ্যে আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের সাজঘর, পর্ব ২। পরবর্তী গল্প শুনতে
আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখ।